আজকের ভৌতিক গল্পে থাকছে এক বুড়ির মেয়ে তিন পরী। হ্যালো বন্ধুরা, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর এই গল্পটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরো গল্পটি শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে যান। গ্রাম আমদির পাড়া, চারদিক সবুজে ঘেরা আমাদের পাড়া, মাঠে মাঠে রাখালের বাঁশি বাজানোর সুর, চলে যায় গ্রাম পেরিয়ে বহুদূর। গাছে গাছে হরেক রকম ফুল ফল, পাখির ডাক, রাতে ঝোনাকি পোকার মিটমিট আলো, আহা খুব সুন্দর লাগে দেখতে। এই গ্রামকে কেন্দ্র করে আছে একটা বট গাছ। বট গাছটার বয়স প্রায় 100 বছর হবে। এই বট গাছটার চারদিক দিয়ে গড়ে উঠেছে জনপদ। বট গাছের দক্ষিণে যমুনা নদী এবং পশ্চিমে বাঙালি নদী। বটগাছের আশেপাশে বেশ কয়েকটা দোকান আছে। দক্ষিণে জুমারবাড়ি বাজার, উত্তরে সাঘাটা থানা, কয়েক কিলো দূরে গাইবান্ধা জেলা। বটগাছের নিচে বসে অনেক শ্রমজীবী লোকজন বিশ্রাম নেয়। বটগাছটা থাকার কারণে ভ্যান চালক ভাইয়েরা ও গ্রামের লোকেরা এর নাম দিয়েছে বটতলী। বটতলী নামেই এই জায়গাটা বর্তমানে পরিচিত। এই বটগাছের ইতিহাস বলা বাহুল্য। এই বটগাছ থেকে প্রায় 50 গজ উত্তরে বুড়ির বাড়ি। আমি সেই ছোট্ট থেকেই শুনে আসছি বুড়ির বাড়ির কথা, দেখেছি, তবে বুড়িটাকে আমরা কোনোদিন দেখিনি। আমরা বন্ধু কয়জন একদিন আমি আমার বন্ধু কয়জন খেলতে গেলাম মাঠে। যেতে হয় ওই মাঠে বুড়ির বাড়ির পাশ দিয়ে। আমরা মাঠে প্রায় 1.5 ঘন্টার মতো খেললাম। আসার পথে আমি কুদ্দুসকে বললাম, আচ্ছা দোস্ত, তুই কি জানিস এই বুড়ি কিভাবে এত পরিচয় লাভ করলো? কুদ্দুস আমাকে বলল, না আমি তো জানি না, অবশ্য কোনোদিন জানারও চেষ্টা করিনি, কিন্তু জানা উচিত ছিল আমার। আমার আরেক বন্ধু বলল, আমিও জানি না, তবে একটু শুনেছিলাম এখানে কোনো এক জায়গায় একটা বুড়ি ছিল, তার নাকি 3টি মেয়ে ছিল, তবে আমাদের মতো মানুষ না, তারা ছিল পরী। আমি চমকে উঠলাম। পরীর কথা শুনে সবাই হা হা করে হেসে উঠল। আমি লজ্জাই পেলাম, কারণ আমি তাদের মধ্যে একাই ভয় পেয়েছি। আমরা প্রায় বুড়ির বাড়ির কাছে এসেছি। তখন সন্ধ্যা সন্ধ্যা ভাব। আমার বন্ধু আশরাফ বলল, চলো না আমরা ভিতর থেকে সবাই ঘুরে আসি, ঘরের মধ্যে তো ঢোকাই যাবে না, বাইরে থেকেই একটু ঘুরে আসি। সবাই রাজি, কিন্তু আমি রাজি নই। যদি পরী আমাকে ধরে ফেলে, মনে মনে ভাবছি। কিন্তু আমার একটা কথা মনে পড়ে যায় তখন, আমার মার কথা। মা আমাকে বলেছিল, বাবা যদি কোনোদিন কোনো বিপদে বা ভয় করো তাহলে একটা দোয়া বলে বুকে 3 বার ফু দিবে, তাহলে বিপদ ভয় কেটে যাবে। আমি তাই করলাম, কিন্তু তবুও আমি সবার পিছনে। আমরা গেলাম সেখানে। ইহা বড় একটা তালা লাগানো রয়েছে ঘরটাতে। সবাই অবাক হলাম আমরা তালাটা দেখে, কারণ 100 গজ আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, কেউ থাকে না। তবে এখানে তালা লাগালো কে বা কেনই লাগালো? আমরা একে অপরকে প্রশ্ন করছি, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। কেউ তো তালার কথা শুনেনি কারো কাছে। তালাটা চিকচিক করছে, অথচ ঘরের বেড়া খসে খসে পড়ছে। ঘরটা খড়ের। সন্ধ্যার আজান দেবে, তখন মাইকে মুয়াজ্জিম ফু দিচ্ছেন। তখন ঘর থেকে বের হয়ে গেল 3টি শিয়ালের মতো বিড়াল। আমরা সবাই তা দেখে চমকে উঠলাম, কারণ ভাঙা ঘরে বিড়াল এলো কোথা থেকে? 3টি বিড়াল 3 রকমের, সাদা, হলুদ, লাল। আজান দিচ্ছে। আমরা তাড়াহুড়া করে বাঁধে উঠলাম। বাদ দিয়ে হাজারো গাড়ির চলাচল সব সময়। আর 50 গজ দূরে বটতলী। কুদ্দুস বলল, আচ্ছা তোরা কি জানিস বিড়াল 3টা ঘর থেকে বের হলো কেন? আসলে বিড়াল 3টা কি? আমি বললাম, বিড়াল তো বিড়ালই, তবে আমি তো আগে দেখিনি ঘরের ভিতর বিড়াল ছিল। এটা তো জানি না বিড়াল কেন তখন ঘর থেকে বের হয়ে গেল। কুদ্দুস অন্যদের বলল, তোরা কি জানিস? সবাই বলল, না জানি না। কুদ্দুস বলল, আমিও সঠিক জানি না, তবে আমার দাদি একদিন আমাকে বলেছে সন্ধ্যার সময় যখন মুয়াজ্জিম আজান দেয় তখন নাকি তার আশেপাশে কোনো গায়েবী জিনিস, ভূত, জিন, পরী থাকে না, যতদূর পর্যন্ত আজানের কণ্ঠ যায়। আর এগুলো কোনো বিড়াল নয়, হতে পারে কোনো গায়েবী জিনিস। আমার বন্ধু আসাদ বলল, হতে পারে বুড়ির সাথে সেই 3 পরী। আমি সহ সবাই বললাম, হ্যাঁ হতে পারে। এসে গেলাম বটতলী। সেখানে ছিল আলম ভাইয়ের দোকান। তার বাড়ি আমাদের বাড়ির পিছনে। আমরা সবাই তাকে ভাই বলে ডাকি। তার ছোট ভাই আমাদের সাথে পড়ে। অন্ধকার হয়ে আসছে, মুখটা চেনা যায় আবার যায় না।
আমাদের মধ্যে একজন বলল, আজ কোনো পড়াশোনা নাই, আজ আমরা শুধু জানবো বুড়ির বাড়ির কাহিনী। আলম ভাইয়ের কাছে এলাম আমরা সবাই। একজন বলল, আলম ভাই আপনি কি করছেন? তিনি বলল, ঘাস কাটছি। আমরা তার সাথে অনেক মজা করি, তিনিও মজাদার মানুষ, আমরা তাকে সম্মান করি, তিনিও আমাদের ভালোবাসেন। আলম ভাইয়ের কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম। যে বলেছে ও একটু লজ্জায় পেল, তবুও প্রশ্ন করা ছাড়ল না। বলল, ভাই আপনি কি জানেন ওই বুড়ির সম্বন্ধে? তার ঘরে সুন্দর তালা, আবার তার নাকি 3টি মেয়েও ছিল, আমাদের মতো মানুষ না, পরী। আলম ভাই বলল, হ্যাঁ, তবে আমিও শুনেছি, বুড়িকে দেখিনি। যেটুকু শুনেছি তা বলার এখন তো আর সময় নয়। তবে আমার কথা বলল আলম ভাই, ওর বাবা বলতে পারবে বুড়ির সম্বন্ধে, নিজের চোখে তারা দেখেছেন, ও জানতে পারবে ওর বাবার কাছ থেকে। আমি জানি, তবে ভাই তোরাই তো দেখতে পাচ্ছিস এখন পুরো দোকান করার সময়। আমি তখন বললাম, ঠিক আছে, তাহলে আমি আমার বাবার কাছ থেকে আজ রাতে জেনে নেব বুড়ির সম্বন্ধে। এখন যার যার বাড়ি চলে যায়। সবাই চলে গেল। জ্যৈষ্ঠ মাস, খুব গরম, ঘরে থাকাই যেন যায় না। তখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, গরমে ঘরে যেন পড়াই যায় না। তাই মা আঙ্গিনায় বিছানা পারিয়ে দিতেন, মশারি টাঙিয়ে দিতেন, হারিকেন জ্বালিয়ে দিতেন। আমি পড়তাম। বাতাস বইছে উত্তরে হু হু করে, কিন্তু বাইরের ঘরে ঢুকতো না বাতাস। আমাদের আঙ্গিনায় বাতাস বেশি বইতো বা লাগতো, তাই ময়মুরব্বীরা প্রায় সবাই আসতো আমাদের আঙ্গিনায়, বসে আগের গল্প করত। প্রতিদিনই গল্প হতো, মাঝে মাঝে যারে গানও গায় নিজেরা নিজেরা। আমি পড়েছি, বাবা বাজার থেকে ক্লান্ত হয়ে এলেন, তা বোঝা যাচ্ছে বাবার গা দেখেই। গাটা ঘেমে গেছে, জবজব করে পানি পড়ছে। বাবার গরম খুব বেশি, ঘরে থাকতেই পারে না বাবা। আমি পড়েছি, সেখানেই এসে শুইলেন বাবা। আমাকে বলল, মনোযোগ দিয়ে পড়ো। আমার মনের মধ্যে শুধু বারবার নাড়া দিচ্ছে, কখন আমি প্রশ্ন করব বাবাকে বুড়ির সম্বন্ধে। বাবা আমার ছটপট দেখে বলল, বাবা তুমি কি আমাকে কিছু বলবে? আমি বললাম, হ্যাঁ বাবা, ওই বুড়ির কথা। বটগাছের কাছে যে বুড়িটা থাকতো। আমার প্রশ্ন, বুড়িটা কোথা থেকে এলো? তার নাকি 3টি মেয়ে ছিল, আমাদের মতো মানুষ না, তারা নাকি পরী। বাবা বলল, হ্যাঁ ছিল। আমি বললাম, বাবা প্লিজ বলো না। বাবা বলল, যদি বুড়ির কথা বলতে যাই তাহলে তো বুড় হয়ে যাবে, তার কথা জানার কি খুব দরকার তোমার? আমি বললাম, হ্যাঁ বাবা, জানো না আজ 3 ঘন্টা ধরে এই নিয়ে গবেষণা করেছি, কিন্তু সফল হয়নি। বাবা বলল, আমি ঠিক মতো হয়তো বলতে পারবো না। পাশের ঘরে থাকতো বাবার চাচা, অর্থাৎ আমার দাদা। তিনি ঘর থেকে বেরিয়ে আসলো এবং বলল, তোর বাবা তো তখন ছোট দেখেছে, তবে মনে আছে কিনা? বাবাকে দাদা বলল, কি তোর কিছু মনে আছে? বাবা বলল, বেশি নেই, তবে অল্প অল্প। আমি দাদাকে বললাম, দাদা গো বলো না বুড়ির গল্প। দাদা বলল, শরীরটা ভালো না, সংক্ষিপ্ত করে বলি শোন। ওই বুড়ির নাম খাদিজা, যমুনা নদীর তীরে থাকতো। 1988 সালের বন্যায় আসে আমাদের গ্রামে, নদীতে ভেসে গেছে তাদের ঘর বাড়ি। তোর দাদার কাছে আসে আশ্রয়ের জন্য। তোর দাদার তখন অনেক জমি জমা ছিল, তেমনি মনও ছিল। যেখানে বর্তমানে বুড়ির বাড়িটা আছে, সেই জমিটা তোর দাদার বুড়িকে লিখে দেয়। এককালীন বুড়ির স্বামী এখানে আসার 5 বছর আগে মারা যায়। সে বড় একা, তোর দাদাদের কাজ করত, সেখানে খাইতো 3 বেলা। আমি মনোযোগ দিয়ে শুনছি। বললাম, দাদা তারপর? দাদা বলল, ওখানে বেশ 5 বছর থাকলো বুড়ি। তোর দাদা যখন জমি জমা বেচা শুরু করলো, তখন তো তাদেরই অভাব, বুড়িকে কাজে আর লাগতো না। বুড়ি গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াতো, সারাদিন ঘুরে 1 কেজি 1/2 কেজি চাল পেত, তা খেয়ে বুড়ি বাঁচত। বুড়ি রাতে ভাত রান্না করত, সারাদিন খেত। এইভাবে চলে যায় 1 মাসের মতো। তারপর বুড়ি আর চলতে পারে না, ভিক্ষা আর করতে পারে না বুড়ি। রান্না বান্না কষ্ট করে তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমরা মাঝে মধ্যে যেতাম, তোর দাদা মাঝে মধ্যে বাজার করে দিত জমি বেচার টাকা দিয়ে। কিন্তু তোর দাদা মারা যাওয়ার 3 মাস আগে অসুস্থ হয়ে পড়ে বুড়ি, খরচ দিতে পারেনি। তোর বাবারাও খবর নিত খুব কম। দাদা একটু থেকে গেলেন। আমি বললাম, দাদা তারপর কি হলো? দাদা বলল, তোর দাদা মারা যায়। বাবার মনটা যেন খারাপ হয়ে গেল, সাথে সাথে আমারও। আমি বললাম, দাদা বুড়িকে তখন কে রান্না করে দিত? দাদা বলল, এক মহিলা বুড়ির সাথে ভিক্ষা করত। মহিলাটা একদিন ভিক্ষা করতে করতে আসে বুড়ির বাড়ি। মহিলাটা বুড়িকে খুব ভালোবাসতো, তাই তাকে
ফেলে যেতে পারেনি। সারাদিন ভিক্ষা করে যা চাল পেত তা দুজন ভাগ করে খেত। সবচাইতে বড় কথা, মহিলাটা বুড়িকে ধর্মমা বলে ডাকত। মাসখানিক পর মহিলার ছেলেরা তাকে আর ভিক্ষা করতে দেয় না। সে ছেলেদের করা শাসনে বাড়ির বাইরে বের হতে পারতো না। তখন বুড়ির আরো সমস্যা হয়ে যায়। বটগাছের সাথেই একটা ছিল পশ্চিমে একটা পুকুর। পুকুরটা ছিল আমার দাদার আমলের। পুকুরটা ছিল গভীর, তখন তো মাটি দিয়ে পুকুরটা ভরে গেছে। আমি বললাম, হ্যাঁ দাদা, এখন ঝুলা হয়ে আছে। আমি বললাম, দাদা তারপর কি হলো? দাদা বলল, বুড়িটা সেখানে গোসল করত। ওই পুকুরে আমরা গোসল তো দূরের কথা, গরু বাছুর পর্যন্ত নিয়ে যায়নি গোসল করাতে। আমি অবাক হয়ে শুনছি। আকাশটা পরিষ্কার, কোনো মেঘ নেই। তারাগুলো মিটমিট করে আলো দিচ্ছে। জ্যোৎস্না ভরা রাত, মশারির চারদিকটা মিটমিট করে জ্বলছে। জোনাকি পোকা। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল, কারণ আকাশে হঠাৎ করে মেঘ জমে যাওয়াতে প্রচন্ড বাতাস বইছে। দাদা বলল, আজ আর নয়, আগামীকাল বলবো রাতে সব। দাদা গল্প ছাড়া থাকতেই পারে না। দাদার আফসোস পুরোটা বলতে পারলো না, আমারও আফসোস পুরোটা শুনতে পারলাম না। বাবা আমি মিলে বিছানাটা নিয়ে গেলাম ঘরে। আমি একা এক রুমে থাকি। শুয়ে পড়লাম ঘুমানোর দোয়া বলে। আমি সকালে ঘুম থেকে উঠলাম ফজরে। মা নামাজ পড়া শেষ হলে কোরআন পড়েন প্রতিদিন সকালে। হাত মুখ ধুয়ে মায়ের শাড়ির আঁচল ধরে বসলাম। 1-1.5 ঘন্টা মার মিষ্টি সুরে কোরআন পড়া শুনলাম, প্রতিদিনের মতোই আজও। তারপর গোসল সেরে খাওয়া দাওয়া করে স্কুলে গেলাম। আমি স্কুলে গিয়ে দেখলাম কারো যেন মনেই নেই গতকালের কথা। ওরা সবাই হাসাহাসি করছে। আমাকে দেখে ওরা সবাই এলো। আমি এদিক ওদিক তাকিয়ে দেখছি। হঠাৎ আশরাফ বলল, আগামীকাল ফুটবল খেলা আছে পেছন পাড়ার সাথে, আমাকে খেলতে হবে। আমি বললাম, ঠিক আছে, তবে কুদ্দুসকে তো দেখছি না। আমি সবাইকে বললাম, কুদ্দুস কোথায়? শহীদ বলল, কুদ্দুস আজ আসবে না। আমি বললাম, কেন? আশরাফ বলল, জানিস না, আজ রাতে কুদ্দুসের দাদা জ্বরের পরে বাইরে বের হয়েছে। অমনি কে যেন তাকে ধাক্কা দিয়েছে। তিনি বলল, তাকে বড় বড় হাত পাওয়ালা মানুষ ধাক্কা দিয়েছে। সবাই বলছে বুড়ির ওই 3 মেয়ের কাজ এসব। আমি বললাম, তাই নাকি? তাহলে দেখে আসি চলো। ঘড়ির দিকে তাকালাম। ক্লাস বসার আরো 1.25 ঘন্টা সময় আছে। এর মধ্যে ঘুরে আসা যাবে। আমরা সবাই চললাম কুদ্দুসের বাড়ি। আমি যাবার পথে বললাম সেই কথাগুলো, দাদা যা যা বলেছে। আমি লক্ষ্য করে দেখলাম প্রায় সবার গা শিংড়ে উঠেছে। আমি আর ভয় করি না। কয়জন বলল, আমরা কিন্তু বাইরে থাকবো, ঘরে ঢুকবো না কুদ্দুসের দাদার। আমি বললাম, ঠিক আছে। আমি বুঝতে পারলাম ওরা ভয় পেয়েছে। আমি কুদ্দুসের কাছে গেলাম। ওর দাদাকে দেখলাম। কুদ্দুসকে নিয়ে এলাম স্কুলে। আসার পথে আমি মনে মনে ভাবছি, আমাকেও যদি ধাক্কা দেয়। আবার ভাবি, মানুষ তো বলে গায়েবীর কোনো ক্ষতি না করলে কোনো কিছু করে না। আমি তো কোনো ক্ষতি করিনি। ভালোভাবে আমি আমার ক্লাস করলাম। বিকেল 4টায় স্কুল ছুটি হলো। বাড়িতে আসার পথে আশরাফ বলল, শোনো সবাই, আজ আমাদের এমনিতেই খেলতে হবে, তা না হলে কাল সমস্যা হতে পারে। সবাই বললাম, তা ঠিক কবে, কখন আসবো? আশরাফ বলল, 5টার দিকে সবাই বটগাছের ওইখানে অর্থাৎ বটতলি আসবে। সবাই মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, তাই হবে। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এলাম বটতলি। সবাই আমার জন্যই অপেক্ষা করছে। আমরা রওনা হলাম মাঠে যাওয়ার জন্য। হঠাৎ কুদ্দুস বলল, বুড়ির কথাগুলো বলতো, ওদের বলছিস? যাওয়ার পথে বললাম কুদ্দুসকে সব দাদার কাছে যেটুকু শুনেছি। কুদ্দুস বলল, বাকিটুকু আজ জেনে নিস কিন্তু। আমি বললাম, ঠিক আছে। সন্ধ্যার একটু আগেই এলাম, কারণ কাল খেলা আছে, আবার স্কুল। তাছাড়া দাদার কাছ থেকে জানতে হবে বাকিটুকু। এতদিন মা বিছানা পেরে দিত, আজ আমি বিছানা পারছি। হঠাৎ মা বলল, কিরে বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে? পড়তেও বসেছিস? এতদিন মা পড়ার কথা না বলা পর্যন্ত তো পড়তেই বসতাম না। আমি মাকে বললাম, মা আমি স্কুলের পড়া শেষ দিয়ে দাদার কাছ থেকে গল্প শুনবো। মা বলল, তাই বল। মা আসলে সত্যি ভালো। মাকে আমি খুব ভালোবাসি। আমি মার জন্য দোয়া করি মা 1000 বছর বেঁচে থাক। এমন মায়ের গর্ভে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি। মা তোমাকে হাজারো সালাম। মা আমাকে আর কিছু বলল না। আধার রাত শুরু আজ থেকেই। আকাশটা মেঘলা হয়ে আছে। মা খাওয়ার জন্য ডাকছে। খেয়ে এলাম বাইরে। এসে দেখলাম চারদিক কেমন যেন অন্ধকার হয়ে গেছে। মা বলল, বাবা বিছানা নিয়ে আয়, বৃষ্টি আসবে হয়তো। আমি মাকে বললাম, ঠিক আছে, কিছুক্ষণ দেখি কি হয়। আল্লাহ তাআলার রহমতে আকাশটা পরিষ্কার হয়ে গেল। ভাবছি ভালোই হলো। কেন না, কাল যে ফুটবল খেলা আছে তার অধিনায়ক আমি। জিততেই হবে, নইলে স্কুলের খেলায় আমরা খেলতে পারবো না। গরম শুরু হয়ে গেল। আমি খুশি হলাম, কেননা গরম পড়লে আমাদের আঙ্গিনায় যে কেউ আসে না। এক এক করে লোকজন আসছে আমাদের আঙ্গিনায়। কেউ পীড়ায়, কেউ স্যান্ডেলের উপর বসে পড়লো। বাবাও বাড়িতে নেই, বাজারে গেছে, আসতে দেরি করছে। প্রায় প্রতিদিন দেরি করে আসে বাবা।
খোকা। কিছুক্ষণ আমি অন্য লোকজনের সাথে গল্প করলাম। আমার আর দেরি সহ্য হচ্ছে না, তাই দাদার ঘরে গেলাম। তারপর দাদাকে বললাম, তুমি এত গরমের মধ্যে ঘরে বসে আছো? দাদা বলল, আসলে তোর দাদি খাবার দিতে দেরি করছে। আমি দাদির কাছে গেলাম এবং তার কাজে সাহায্য করলাম আর বললাম, দাদা বুড়ো মানুষ, তাকে একটু আগেই খেতে দিবে। দাদি ছিল মজার। দাদি তখন বলল, তোর দাদাকে আরেকটা বিয়ে করা। আমি বললাম, দরকার পড়লে তাই করব, এখন দাদাকে খেতে দাও। দাদা বলল, খোকা তোর দাদির সাথে পারবি না, আয়। দাদি দাদাকে খেতে দিল। আমাকেও খাওয়ার জন্য অনেক জিদ করলো। আমি খেলাম না। দাদা আমাকে বলল, যা আমি আসছি। আমি এলাম বিছানায়। অল্প কিছুক্ষণের মধ্যে দাদা এলো। আমাদের আঙ্গিনায় মিটিং বসলে দাদাই যেন হয় তার সভাপতি, কারণ দাদার বয়সের আর কেউ নেই। আমি দাদাকে বললাম, দাদা সেদিন বুড়ির গল্প যে বলেছিলে তা এখন বলো বাকিটুকু। দাদা বলল, কোথায় ছেড়েছিলাম বলতো? আমি বললাম, পরীরা রাতে পুকুরটা খুঁড়েছিল, সেখান থেকে বাকি রেখেছিলে। দাদা, তোমরা নাকি সেখানে ভয়ে গরু বাছুর পর্যন্ত নিয়ে যাওনি? দাদা বলল, সত্যি, তোর মেধাশক্তি ভালো। সবাই শোনো, বুড়ি সুস্থ থাকাকালে এসব কথা আমাদের বলেছিল। পাশের বাড়ির এক ভাই বলল, কি বলেছে? তারা অবশ্য বুঝে নিয়েছে দাদা কার কথা বলেছে। সেই বুড়ির কথা, যেই বুড়ির 3টি মেয়ে ছিল। আমাদের মতো মানুষ না, পরী। আমি দাদাকে রাগ করেই বললাম, দাদা তুমি অন্যদিকে কান দিও না। বলো তারপর কি হলো? 9:30 বাজে, ঘুমাতে হবে। দাদা বলল, বুড়ি নাকি প্রায় স্বপ্নে দেখতো এই পুকুরে 3টি পরী আছে, লাল পরী, নীল পরী আর হলুদ পরী। তারা বুড়িকে বলেছিল এই গ্রাম থেকে একটা ছেলে নিয়ে যাবে, তা না হলে যাবে না তারা। বুড়ি বাড়ি বাড়ি এই কথা বলে বেড়াতো, নিষেধ করতো সন্ধ্যার পর কেউ যেন বাইরে না যায়। 20-25 বছর আগের কথা। তোর বাবারা তো তখন ছোট। বিকাল 5টার দিকে ঘুমিয়ে পড়তো। পেশাব করতেও একসাথে 3-4 জন বের হতো। আমি বললাম, দাদা তারপর? দাদা বলল, বুড়ি নামাজ পড়তো, আল্লাহ ভক্ত ছিল। বুড়ি যখন পুরোপুরি অসুস্থ তখন তার সেবায় কেউ আসেনি। বুড়ি অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলার কাছে মুনাজাতে বলে, আল্লাহ সবকিছু কেড়ে নিয়েছো তুমি, আমার সব। তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আমি মৃত্যুর পথযাত্রী, জানি আমি আর বাঁচবো না, তাই 1 গ্লাস পানির অভাবে মারা যাব। ওই পথ দিয়ে তখন যাচ্ছিল সেই 3 পরী, লাল, নীল ও হলুদ পরী। তারা বুড়ির কান্না শুনে থেমে যায়। তারপর মানুষের রূপ ধরে বুড়ির ঘরে আসে, বুড়িকে পানি খাওয়ায়, এমনকি গা মুছে দেয়। সারা রাত তারা সেবা করে বুড়ির। ফজরে চলে যায় তারা। হলুদ পরী লাল পরীকে বলেছিল, বুবু আমরা যে বুড়ির সেবা করছি ও তো মানুষ। লাল পরী বলল, আমরা যে পুকুরটা খুঁড়েছিলাম কার জন্য? এই গ্রামের মানুষদের জন্য, কিন্তু তারা তো পুকুরটা ব্যবহার করলো না। এই বুড়ি শুধু গোসল করেছে পুকুরটাতে, তাছাড়া বুড়ির তো কেউ নেই। বুড়ি আজ থেকে আমাদের মা। বুড়িকে মা বানায় পরী 3টি, সেই থেকে বুড়ির মেয়ে হয় পরী 3টি। আমি বললাম, দাদা এই কথাগুলো কিভাবে জানলে? দাদা বলল, বুড়িকে তারা দামি দামি ফলমূল খাওয়াতো, এইগুলো খেলে তো মানুষ অসুস্থ আরো বেশি হয়। বর্তমানের ফল তো বিভিন্ন ধরনের ওষুধ মিশানো, এগুলো খেলে তো মানুষ অসুস্থ আরো বেশি হয়। আমি সেই লোকদের উদ্দেশ্যে বলি, আপনি যে খাদ্যে ওষুধ মিশান, আপনার সন্তানও তো সেই ফলমূল খেতে পারে। আপনার সন্তানের কথা ভেবে আমাদের ওষুধ মেশানো ফলমূল খাওয়া থেকে মুক্তি দেন। আমি সবার হয়ে অনুরোধ করি, সেই ফল খেয়ে বুড়ি সুস্থ হয় এবং আগের মতো ভালো হয়ে যায়। এই কথাগুলো আমি নিজে শুনেছি বুড়ির মুখ থেকে। আমার পাশে বসা এক চাচি বলল, বাবা কতদিন ছিল পরী 3টি বুড়ির কাছে, বা বুড়ির কে তারা কতদিনই বা খাওয়াতো এভাবে? আমি বললাম, বুড়ি মারা গেছে না, আজও বেঁচে আছে। দাদা বলল, আমরাও জানি না বুড়ি আজও বেঁচে আছে কিনা। বুড়ির কাছে পরীরা প্রায় 3 বছরের মতো ছিল। বুড়ি পরীদের বলেছিল এই গ্রাম থেকে যে একটা ছেলে নিয়ে যাওয়ার কথা। তখন নীল পরী বলেছিল, না আমরা আর ছেলে চাই না, আমরা মাকে হারিয়ে বুঝেছি মা হারানোর কত বেদনা, আমরা আর কোনো মায়ের বুক খালি করতে চাই না। মিটিং এর সবাই মনোযোগ দিয়ে শুনছে, আমি তো গল্পের মধ্যে ডুবে গেছি। বললাম, দাদা তারপর? দাদা বলল, গ্রামের সবাই জেনে যায় বুড়ির ঘরে রাতে পরী আসে, তা দেখার জন্য গ্রামের দুষ্ট ছেলেগুলো বুড়িকে জ্বালাইতো। তখন পরীরা কম আসতো। আমি বললাম, দাদা তুমি যাওনি পরীকে দেখতে? দাদা বলল, গিয়েছিলাম, তবে কোনোদিন দেখতে পাইনি পরীদেরকে। পরী দেখার খুব ইচ্ছা আমার। আমি বললাম, আমারও দাদা। দাদা তারপর কি হলো? বুড়ি পরীদের বলেছিল বুড়ি আর থাকবে না এই গ্রামে,
তাদের সাথে অন্য কোথাও যাবে। সেই দিনটা ছিল সোমবার সকালে। এসে বুড়ি সবার কাছে মাপ চায়, অনেক কাঁদে বুড়ি। সবাই কষ্টই পেল, কিন্তু আবার আনন্দে মেতে উঠল, কারণ আজ সবাই পরীকে দেখবে। আমিও ছিলাম তাদের মধ্যে। সবার মুখে মুখে উঠে যায় আজ বুড়ির উসিলায় পরী দেখব। আমি বললাম, তারপর দাদা? দাদা বলল, আমরা বুড়ির বাড়ির আশেপাশে অপেক্ষা করেছি পরীকে দেখার জন্য, কিন্তু অনেকক্ষণ পর দেখলাম বুড়ি একটা পাখির ডানার উপর বসে আছে এবং উড়ে যাচ্ছে। বুড়ি হাতের ইশারায় বলছে বিদায়। আমরা পরীর মুখ দেখতে পারিনি। পরী দেখতে কেমন? আমি বললাম, দাদা তারপর? দাদা বলল, আমরা বাড়ি চলে আসি। পরদিন সকালে হই পড়ে যায় গ্রামে। বুড়ির দরজায় একটা তালা লাগানো, পৃথিবীর কোনো মানুষের বানানো না। আমরা সবাই যাই তালাটা দেখতে। এখনো আছে, তবে আগে আরো চিকচিক করতো তালাটা। গ্রামের মোড়লেরা ঠিক করে বুড়ির ঘর এখানেই থাকবে, তালাটাও থাকবে। আমাকে মা বারবার ডাকছে ঘুমাতে। আমি মাকে বললাম, মা তুমি ঘুমাও, আমি যাচ্ছি। দাদাকে বললাম, তারপর কি হলো? দাদা বলল, সেই থেকে এমন অবস্থায় আছে, কেউ ভয়ে সেখানে যেতেই চায় না। বুড়ির খোঁজ সেই থেকে আর আমরা পাইনি। তারপর মাঝে মাঝে দেখা দেয় বুড়ির ঘর থেকে এক এক রকম বিড়াল বের হয়, তবে বিড়াল 3টা শিয়ালের মতো। আমি বললাম, দাদা সেদিন আমিও দেখেছি বিড়াল 3টি। গল্প করতেই বেজে যায় রাত 12টা। বুড়ির গল্প শেষ এখানেই, দাদা বলল, এবং চলেও গেল ঘরে। আমি বিছানা তুলছি, সবাই চলে যাচ্ছে। আমিও ঘরে এলাম ঘুমাতে। খুব গরম পড়েছে। আমি এক ঘরে একাই থাকি। বাবা এলো বাজার থেকে। আমি দক্ষিণের জানালাটা খুলে দিলাম। আকাশ হঠাৎ মেঘ দিয়ে ভরে গেল। বাতাস বইছে মাঝে মাঝে, আবার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার ঘুম ঘুম ভাব এবং ভাবছি কালকের খেলায় জিততেই হবে আমাদের। ভাবতেই মনে পড়ে গেল বুড়ির কথা। তার মেয়ে পরী 3টি যদি আমাকেও নিয়ে যায়, তাহলে আমি কি করব? আমাকে যদি তারা মেরে ফেলায়? আমি চমকে উঠলাম, কিন্তু ভাবলাম, না না, আমাকে তারা নিয়ে যাবে কেন? হঠাৎ চোখ পড়ল জানলার দিকে। আমি দেখতে পেলাম সাদা কি যেন উড়ছে, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে। মনে হয় আমার দিকে আসছে। আমি ভয়ে কাঁপছি, মনে মনে বলছি, আমাকেও বুঝি পরীগুলো নিতে এসেছে। আমি খাটে শোয়া থেকে উঠে বসলাম, তবে মনে সাহস নেই। তবু চেষ্টা করেছি জানালাটা লাগবো, কিন্তু হঠাৎ আমার পিছনে হেসে উঠে হা 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 বারবার হাসছে। আমি দোয়া বলছি, কোনো কাজ হচ্ছে না। বাতাস বইছে জুড়ে, হাসি যেন বন্ধ হয় না, কমেও না। আমি আর যেন সহ্য করতে পারলাম না, একটা জোরে চিৎকার দিলাম। মা ছুটে এলো বাতি নিয়ে। আমি কাঁপছি। মা বলছে, বাবা কি হয়েছে তোমার? আমি যেন কিছু বলতে পারছি না। মা জুড়ে বলল, বাবা তোমার কি হয়েছে? বাবাও এলো। বাবা বলছে, বাবা তোমার কি হয়েছে? আমার মুখ থেকে হঠাৎ বের হলো পরী। মা বলল, পরী মানে? আমি বললাম, মা ওই দেখ আসছে, সাদা কাপড় পরে। বাবা বাইরে টর্চ লাইট মেরে হেসে উঠল। আমি বাবার দিকে তাকিয়ে আছি। মা বলল, হাসছো কেন? বাবা বলল, আরে ওইটা চাচির সাদা শাড়িটা, মানে ওর দাদির সাদা শাড়ি। মা ধোয়া বলে 3বার ফু দিল আমার শরীরে। আমি একটু সুস্থ হলাম। হঠাৎ আবার সেই হাসি, হা 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 করে। আমি চমকে উঠলাম এবং মাকে জড়িয়ে ধরলাম। বললাম, মা পরী আসছে। হাসতে হাসতে মাও যেন হাসছে। বলছে, আরে পাগল, ও হাসি তো তুমি মোবাইলে সেভ করে রেখেছ। তোমার ছোট মামা সুমন চট্টগ্রাম থেকে কল দিচ্ছে, আমার সাথে কথা বলবে। মা কথা বলল, আমাকে দিতে চাইলো। আমি কথা বললাম না। মা আমাকে নুহা গরম করে তার পানি খাওয়ালো। আমি আর ওই ঘরে থাকলাম না। মার বুকে মাথা রেখে সারা রাত থাকলাম। প্রায় রাত 2টার মতো বাজে ঘুমালাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠলাম। উঠে দেখলাম আমাদের আঙ্গিনায় বৃষ্টির পানি জমে গেছে। আমি মাকে বললাম, মা আমাদের আঙ্গিনায় পানি এলো কোথা থেকে? মা বলল, আসলে তোর কি হয়েছে বলতো? আমি বললাম, কিছুই হয়নি তো। মা বলল, আজ রাতে তো জোরে জ্বর হয়ে গেল, কিছুই বলতে পারিস না? আমি বললাম, থাক অনেক হয়েছে, বুঝে গেছি। আমি হাত মুখ দিয়ে পড়তে বসলাম। হঠাৎ আমাদের আঙ্গিনায় কে যেন বলছে, বুড়ির ঘর ঝড়ে ভেঙে গেছে। আমি থমকেই গেলাম। পরে ভাবলাম স্কুলে গিয়ে বন্ধুদের নিয়ে যাব বুড়ির বাড়ি দেখতে।
আমি খাওয়া দাওয়া করে স্কুলে গেলাম। সবার আগে আজ স্কুলে গেলাম। মাঠে 1 হাঁটু পানি। কিছুক্ষণ পরে এলো আমার সব বন্ধুরা। আমি তাদের সেই কথাগুলো বললাম, দাদা যা যা বলেছে। তারা সবাই হা হা করে হেসে উঠল। আমার গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনে আমি একটু লজ্জাই পেলাম আর বললাম, আমাকে আর লজ্জা দিস না তোরা, চল বুড়ির বাড়িটা দেখে আসি। সবাই চলমান রাস্তায় একটা লোক বলল, বুড়ির ঘরে যে তালা ছিল তা নাই। গেলাম আমরা, দেখি ঠিক তালা নেই বুড়ির ঘরে। সবাই বলছে বুড়ির সেই 3 পরী মেয়ে হয়তো তালা নিয়ে গেছে। আমরা কিছুক্ষণ দেরি করে এলাম আবার স্কুলে। আমাদের আর খেলা হলো না।